এই রাজ্যে কিছু বিধানসভার এমএলএ তৈরি হয়েছে যাদের বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে যাদের জ্ঞান ধ্যান ধারণা নেই, তারা বিধানসভায় গিয়েছেন। তারা যখন বিধানসভায় যাবে তখন তো তারা বলবেন যে বকরি ঈদ মানে বকরি হচ্ছে ছাগল, তাই ছাগলকে কুরবানি দিতে হবে। যে গোহত্যা বন্ধ হলে শুধু হিন্দু মানুষের ক্ষতি, মুসলিম মানুষের ক্ষতি হবে না, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ক্ষতি হবে। বাংলা ভারতবর্ষের অর্থনীতির ক্ষতি হবে। ভারতবর্ষ থেকে বিদেশে আন্তর্জাতিক বাজারে গো মাংস বিক্রি করে মুনাফায় তৃতীয় স্থানে। শুধু মাত্র দুধ উৎপন্ন করে গরু ব্যবসায়ীরা মুনাফা করতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবেই মিষ্টি খাওয়া ভুলে যেতে হবে পশ্চিমবাংলার মানুষকে। অনেক হিন্দু পরিবার আজকে মাথায় হাত দিয়ে বসে আছে, গরু বিক্রি হচ্ছে না। রাজনীতির জায়গায় থাকবে, ধর্মর জায়গায় থাকবে। ধর্ম নিয়ে এই কুরবানির নামটা হচ্ছে বকরি ঈদ। বকরি মানে হচ্ছে ছাগল, ছাগলের ঈদ কেন গরু দেবে? এই মূর্খ এমএলএরা যখন বিধানসভায় যায়, যা হবার তাই হয়েছে। পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার ছিল, কোনো দিন এই ধরনের সমস্যা তৈরি হয়নি। এই আইন সম্পর্কে যাদের জ্ঞান ধ্যান ধারণা নেই, তারা এই ধরনের কথা বলবে। ওনারা বললেন যে এখানে কাটা হবে না, ওখানে কাটা হবে না। পশ্চিমবাংলায় গোহত্যা করার জন্য পঞ্চায়েত এলাকায় কোনো ব্যবস্থা নেই, সরকারি কোনো জায়গা নেই। এটা উত্তরপ্রদেশে গোহত্যা বন্ধ করেছিল। কেন করেছিল? তো উত্তরপ্রদেশে নাকি গোহত্যা বন্ধ করার কারণ ওনারা দেখিয়েছিলেন দুধ উৎপাদন বাড়বে এবং পাশাপাশি ওনারা বলেছিলেন যে মাঠে গরুদেরকে চাষের কাজে ব্যবহার করবে, এই কারণে গোহত্যা বন্ধ। বর্তমানে আপনারা হিসাব দেখবেন, দুধ উৎপাদনে উত্তরপ্রদেশ পিছিয়ে পড়েছে। কারণ বর্তমান সময়ে যে এঁড়া গরু বলি আমরা, বলদ গরু বলি, এই গরুগুলো যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আমরা আগে দেখতাম যে মাঠে হালের বলদ চালাতো, গরুর গাড়ি মহিষের গাড়ি চলতো, যাতে মাঠ থেকে ফসলকে নিয়ে আসতো, মাঠে সাহার দিয়ে আসতো, আর বর্ষার সময় খরার সময় নাঙল চাষ করত। এই ছিল হালের যারা বলদ, এদের কাজ। এখন মাঠে উন্নতি প্রযুক্তির যন্ত্র থাকাতে ট্রাক্টরে করে মাল আসছে, ধান কাটা হচ্ছে, ধান বওয়ানোর জন্য মাঠে ট্রাক্টর পৌঁছে যাচ্ছে। এমনকি নাঙল দেবার জন্য আর গ্রামে যাবেন, হালের গরু বলদ পাওয়া যায় না, এখন ট্রাক্টরে করেই নাঙল দেওয়া হচ্ছে। আবার নতুন নতুন প্রযুক্তির হ্যান্ড ট্রাক্টর এসছে, তাতেও নাঙল দেওয়া হচ্ছে মাঠে। ফলে এই যে গরুগুলোকে আমরা এঁড়া গরু বলি এবং যে গরুগুলোকে বলদ গরু বলি, এই গরুগুলোর কি হবে? একজন চাষি, সে গরু যখন পোষে তখন প্রথমে 4 বার 5 বার বাচ্চা প্রসব করার পর তার যে দুধ উৎপাদনের ক্ষমতা, তারপর থেকে আস্তে আস্তে কমতে থাকে। আমরা তারপরে কি করে, ওই চাষি ওই গরুটাকে বিক্রি করে দেয়। তাহলে ধরুন একটা গরু এখন বর্তমান সময়ে 5 বার 4 বার বাচ্চা দেওয়ার পরে তার ন্যূনতম দাম 40, 45, 50 হাজার টাকা পর্যন্ত হয়। এই গরুগুলো বিক্রি করে আবার গ্রামের দুগ্ধচাষিরা আরও কিছু টাকা দিয়ে আবার একটা গরু নিয়ে নেয়, প্রতিদিন বাড়ে। গ্রামের ঘাটালগুলোই যাবেন, কারোর 200, কারোর 250, কারোর 300 করে গরু আছে। পুরুষ গরুগুলোকে বিক্রি করে দেয়, যেগুলো মাংসর কাজে ব্যবহার হয়, আর যেগুলো বকন গরু বলি আমরা, সেই গরুগুলোকে দুধের কাজে ব্যবহার করা হয়। পশ্চিমবাংলায় যদি এই গোহত্যা বন্ধ করা হয়, তাহলে শুধু সংখ্যালঘু মানুষের ক্ষতি হবে না, হিন্দু মানুষের ক্ষতি হবে। শুধু হিন্দু মানুষের ক্ষতি বলে নয়, গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবাংলায় অর্থনীতির কাঠামো ভেঙে পড়বে। কারণ একটার সঙ্গে আর একটা সম্পর্ক যুক্ত। আজকে দেখবেন যারা গরু পোষে, এই অংশের মানুষ
হিন্দু বলেন মুসলিম বলেন, গ্রাম এলাকায় অনেক হিন্দু পরিবার আজকে মাথায় হাত দিয়ে বসে আছে, গরু বিক্রি হচ্ছে না। হাটে যে পাইকাররা গরু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কর্মসংস্থান চলে যাচ্ছে, হাটে গরু বিক্রি করতে ভয় পাচ্ছে। তাহলে শুধুমাত্র গোহত্যা বন্ধ করলে শুধুমাত্র মুসলিম লোকের ক্ষতি হবে এটা নয়, হিন্দু মানুষেরও যেমন ক্ষতি হবে, কর্মসংস্থানের জায়গায় ক্ষতি হবে, অর্থনীতিতে ক্ষতি হবে। তাই এই রাজ্যের সরকারকে আরও ভাবনার প্রয়োজন ছিল। এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ, এটা সম্প্রীতির ভারতবর্ষ। এই ভারতবর্ষটা হোক ভালোবাসার ভারতবর্ষ, এই ভারতবর্ষটা হোক সম্প্রীতির ভারতবর্ষ। যে ভারতবর্ষকে যারা ভাগ করতে চাইছে, এভাবে ভাগ করা যায় না, এতে ক্ষতি হয় মানুষের। মাদ্রাসায় দেখা গেল বন্দে মাতারাম বাধ্যতামূলক করা হলো, কি বলবেন? দেখুন, গোটা রাজ্যব্যাপী এবং দেশে, পশ্চিমবাংলায় তৃণমূল সরকার শুরু করেছিল রবীন্দ্রনাথের গান কবিতা, নজরুলের গান কবিতা বাদ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাম্বা হাম্বা কুম্বা কুম্বা কবিতা, সিলেবাস বদলে দেওয়া হচ্ছিল, মোঘল সরাই স্টেশনের নাম বদলে দেওয়া হলো। এরা প্রতিদিন বইয়ের পাতা, ইতিহাস বদলে দিতে চায়, কিন্তু এরা মানুষের ইতিহাসকে বদলে দিতে পারবে না। কয়েক বছর ধরেই আমরা দেখছি রেড রোডে নামাজ হচ্ছে, কিন্তু সেটার পরিবর্তে দেখা গেল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ হবে। আপনি কি সমর্থন করছেন এটা? গোটা পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত মানুষের ধর্ম আচরণ করার অধিকার আছে। ধর্ম ধর্মর জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। এই রাজ্যের সরকারকে আমাদের পক্ষ থেকে আবেদন, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম ধর্মর জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। সব মানুষকে, সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আসুন, ঈদের অনুষ্ঠানকে আমরা সম্পূর্ণ করি। এই কুরবানির যে অনুষ্ঠান, যে ধর্মীয় আচার আচরণ, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে আমরা যেন পালন করতে পারি। আপনি কি মনে করছেন আগে ধর্ম না আগে রাজনীতি? গোটা পশ্চিমবাংলার মধ্যে মনে রাখবেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মর জায়গায় থাকবে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা মনে রাখবেন, এরা গোটা ধর্মকে ব্যবহার করে এক কথায় ভোটে জিততে চাইছে। দেখবেন এই ভারতবর্ষে যখন সুলতান আমল বলেন, মোঘল আমল বলেন, তারপর ব্রিটিশ, পরবর্তী সময়ে ভারতবর্ষে সরকার তৈরি হয়, পশ্চিমবাংলায় সরকার তৈরি হয়। কোনো সময় দেখেছেন মন্দির মসজিদের জন্য সরকার টাকা ব্যয় করছে? দেশে বিজেপি সরকার শুরু করেছিল রাম মন্দির তৈরির কাজ। রাজ্যের মাটিতে আমাদের দিদিমণি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কি বললেন, প্রথমে জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, তারপরে উনি কি বললেন যে আইটি পার্ক তৈরি করার জন্য জমি ছিল কোথায়? শিলিগুড়িতে। পশ্চিমবাংলায় সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইটি পার্ক তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করেছিলেন। দিদিমণি এসে বললেন যে শিলিগুড়িতে ওই আইটি পার্কের জায়গায় হবে মহাকাল মন্দির। তার মানে এই রাজ্যের মাটিতে আপনাকে ঠিক করতে হবে যে পশ্চিমবাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যে জায়গা অধিগ্রহণ ছিল, সেই জায়গায় মন্দির তৈরি হবে।